একটা মানুষ, একটা চেয়ার আর মাত্র 90 মিনিট সময়। এই সময়ের মধ্যে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে সেই চেয়ার থেকেই তাকে মেরে ফেলা হবে। ভাবুন তো, আপনার জীবনের বিচার করছে কোনো মানুষ না, একটা এআই, যার কাছে আপনার ফোন, ছবি, সার্চ হিস্ট্রি, ব্যক্তিগত মেসেজ, এমনকি আপনার মাথার ভেতরের দুর্বলতাগুলো পর্যন্ত পৌঁছে গেছে। আর সে যদি একবার ধরে নেয় আপনি খুনি, তাহলে বাঁচার রাস্তা প্রায় নেই বললেই চলে। সত্যি আর সন্দেহ এতটাই গুলিয়ে যায় যে শেষ পর্যন্ত আপনিও বুঝতে পারেন না আসল খুনি কে। গল্পের শুরুতে আমরা দেখি ক্রিস নামের এক পুলিশ অফিসার হঠাৎ ঘুম ভেঙে নিজেকে একটা ফাঁকা রুমে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার দুই হাত শক্ত করে চেয়ারের সাথে আটকানো, সামনে শুধু অন্ধকার দেয়াল। আর কয়েক সেকেন্ড পরই সেই দেয়ালে জ্বলে ওঠে একটা হলোগ্রাফিক স্ক্রিন। স্ক্রিন থেকে ভেসে আসে ঠান্ডা একটা কণ্ঠ। এই পৃথিবীতে এখন বিচার ব্যবস্থা পুরোপুরি বদলে গেছে। অপরাধের তদন্ত আর আদালতের সিদ্ধান্ত এখন আর মানুষ নেয় না, সবকিছু নিয়ন্ত্রণ করে মার্সি নামের এক এআই সিস্টেম। যদি কেউ খুনের সন্দেহে গ্রেপ্তার হয়, তাকে একটি বিশেষ চেয়ারে বসিয়ে মাত্র 90 মিনিট সময় দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর যদি এআই মনে করে সে দোষী, তাহলে সেই চেয়ার থেকে ইলেকট্রিক শক দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো, এই এআই এর কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত তথ্য আছে। ফোন কল, ছবি, সিসিটিভি, ইমেল, সোশ্যাল মিডিয়া, ব্যাংক ডাটা, সবকিছু। অর্থাৎ আপনার জীবনের কোনো গোপনীয়তা আর নেই। ক্রিস তখনও পুরোপুরি হতভম্ব, কারণ সে নিজেও একজন পুলিশ অফিসার। শুধু তাই না, এই মার্সি প্রজেক্ট চালু করার পেছনে সে নিজেও ছিল সবথেকে বড় সমর্থকদের একজন। সে বিশ্বাস করতো মানুষ ভুল করতে পারে, কিন্তু এআই কখনো ভুল করবে না। কিন্তু আজ সেই সিস্টেমই তাকে খুনি বানিয়ে ফেলেছে। স্ক্রিনে তখন আরেকটা মুখ ভেসে ওঠে, একটা মহিলা এআই অবতার, নাম ম্যাডক্স। সে শান্ত গলায় ক্রিসকে জানায় গত রাতে ছুরির আঘাতে তার স্ত্রী মারা গেছে। আর পুরো বাড়িতে সেই সময় একমাত্র উপস্থিত ছিল ক্রিস নিজেই। তারপর আরও ভয়ঙ্কর একটি ভিডিও চালানো হয়। সেখানে দেখা যায় খুনের পর ক্রিসকে একটা বারে মাতাল অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাকে আটক করতে গেলে সে প্রতিরোধ করে, পরে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই আঘাতের কারণে খুনের রাতের অনেক স্মৃতি এখন তার মাথা থেকে মুছে গেছে। মানে সে নিজেও নিশ্চিত না আসলে কি ঘটেছিল। ম্যাডক্স ঠান্ডা গলায় বলে, বর্তমানে তোমার বিরুদ্ধে প্রমাণ এত শক্তিশালী যে তোমাকে দোষী মনে করার সম্ভাবনা 97%। এই সংখ্যা শুনে ক্রিসের মুখ শুকিয়ে যায়, কারণ তাকে বাঁচতে হলে এই শতাংশ 92-এর নিচে নামাতে হবে। অর্থাৎ পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যেন তুমি প্রায় নিশ্চিতভাবেই হেরে যাও। ক্রিস চিৎকার করে বলে সে নিজের স্ত্রীকে কখনো হত্যা করতে পারে না, কিন্তু এআই কোনো আবেগ বোঝে না, তার কাছে শুধু ডাটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা ধীরে ধীরে ক্রিসের অতীত জানতে পারি। সে একসময় খুব দক্ষ পুলিশ ছিল, কিন্তু একটা ঘটনায় তার জীবন পুরো বদলে যায়। তার পার্টনার ডিউটির সময় মারা যায়, আর যাকে সে গ্রেপ্তার করেছিল সে আদালত থেকে ছাড়া পেয়ে যায়। সেদিন থেকে ক্রিসের ভেতর সিস্টেমের প্রতি একটা তীব্র ক্ষোভ তৈরি হয়। সে মদ খাওয়া শুরু করে এবং পরিবার থেকে দূরে সরে যেতে থাকে। তার স্ত্রী অ্যানাবেল বহুবার তাকে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। তাদের কিশোরী মেয়েও বাবার উপর ক্ষুব্ধ ছিল। মানে বাইরে থেকে দেখলে খুনের জন্য ক্রিসের যথেষ্ট মোটিভ ছিল। ভাঙা সংসার, মানসিক চাপ, মদ্যপ অবস্থা, সবকিছু যেন তার বিপক্ষেই যাচ্ছে। কিন্তু ক্রিস হাল ছাড়ে না। সে ঠিক করে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবেই। প্রথমে সে তার স্পন্সরের সাথে কথা বলতে চায়। হয়তো কেউ তার মানসিক অবস্থার ব্যাপারে কিছু বলতে পারবে। কিন্তু সেই কথোপকথন থেকে তেমন কোনো সাহায্য পাওয়া যায় না, শুধু সময় নষ্ট হতে থাকে। আর স্ক্রিনের কোণার টাইমারটা ধীরে ধীরে কমছে। 1 ঘন্টা 23 মিনিট বাকি। তারপর ক্রিস যোগাযোগ করে তার সহকর্মী এবং বর্তমান পার্টনারের সাথে। জ্যাক নামের এই অফিসার তখন ক্রিসের বাড়ি যাচ্ছে, কারণ এআই তাকে লাইভ ক্যামেরা অ্যাক্সেস দিয়েছে। এখন ক্রিস নিজের বাড়ির তদন্ত রিয়েল টাইম দেখতে পারবে। জ্যাক বাড়িতে ঢুকতেই পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা মনে হয়। রান্নাঘরের মেঝেতে এখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, ভাঙা ফুলদানি, এলোমেলো জিনিসপত্র, যেন কিছুক্ষণ আগেও সেখানে ভয়ঙ্কর লড়াই হয়েছে। এআই পুরো কিচেনের একটা 3D ম্যাপ তৈরি করে দেখায়। ক্রিস তখন একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করে, ভাঙা ফুলদানি টুকরোতে তার স্ত্রীর রক্ত লেগেছিল। এআই সাথে সাথে সন্দেহ করে এটা হয়তো তাদের আগের ঝগড়ার সময় ঘটেছে, অর্থাৎ খুনের আগেই তাদের মধ্যে সহিংসতা হয়েছিল। এখানেই প্রথমবারের মতো ক্রিস নিজেও একটু দ্বিধায় পড়ে যায়, কারণ সে পুরো রাতটা স্পষ্টভাবে মনে করতে পারছে না। তার মাথার ভেতর শুধু অস্পষ্ট কিছু টুকরো টুকরো স্মৃতি, চিৎকার, রাগ, ভাঙা কাচের শব্দ, তারপর অন্ধকার। এক মুহূর্তের জন্য দর্শকের মনেও প্রশ্ন জাগে, যদি সত্যিই সে খুনি হয়। কিন্তু ঠিক তখনই ক্রিস একটা নতুন সূত্র খুঁজে পায়। সে মনে করতে পারে কয়েকদিন আগে নিকোল লুকিয়ে লুকিয়ে কারোর সাথে মেসেজ করছিল। এআই ফোন রেকর্ড চেক করে জানায় সেই সময় তার ফোনে কোনো মেসেজ ছিল না। কিন্তু ক্রিস হঠাৎ করে বলে তার কাজের ফোনটা চেক করো। অনেক খোঁজাখুঁজির পর বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো সত্যি। নিকোল একটা গোপন বার্নার ফোন ব্যবহার করত, আর সেই ফোন দিয়ে সে নিয়মিত যোগাযোগ করত ব্রোক নামের একজনের সাথে, যার মানে তার স্ত্রীর একটা গোপন সম্পর্ক ছিল। এই তথ্য বের হওয়ার পর পুরো কেসের দিকটাই বদলে যায়। এখন এআই আরও বেশি নিশ্চিত হয়ে যায় যে ক্রিসই খুনি, কারণ প্রতারণার শিকার স্বামী
খুনের জন্য খুব ক্লাসিক মোটিভ। জ্যাক তখন ব্রোকের অফিসে যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ব্রোক পুলিশ দেখেই পালাতে শুরু করে। সে দৌড়ে বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। জ্যাক তার পিছনে ধাওয়া করে। দুজনের মধ্যে তীব্র মারামারি হয়। শেষ পর্যন্ত ব্রোক ধরা পড়ে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন নির্দোষ মানুষ সাধারণত এভাবে পালায় না। ফলে ক্রিসের মনেও সন্দেহ জাগে এই লোকটাই হয়তো আসল খুনি। কিন্তু আবারও সবকিছু উল্টে যায়। ব্রোক জানায় খুনের সময় সে অফিস করছিল, আর এআই সিসিটিভি চেক করে সেটা সত্যি প্রমাণ করে। পুরো সময় সে ক্যামেরার সামনে ছিল, অর্থাৎ তার পক্ষে খুন করা সম্ভব না। ক্রিস তখন ক্ষেপে যায়, কারণ এই তথ্য এআই আগে চেক করতে পারত, কিন্তু সিস্টেম এমনভাবে কাজ করছে যেন ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে ফেলা যায়। আর সময় তখন তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। তার হাতে এখন 1 ঘন্টারও কম সময়। কিন্তু ব্রোক একটা নতুন তথ্য দেয়। সে জানায় নিকোল তার অফিসে কিছু চুরির তদন্ত করছিল। কোনো গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ হারিয়ে যাচ্ছিল। হয়তো সেই চুরির সাথে জড়িত কেউই তাকে হত্যা করেছে। এই সূত্র ধরে ক্রিস খুনের আগের একটা পার্টির ভিডিও দেখতে চায়। 2 দিন আগে তাদের বাড়িতে নিকোলের অফিসে সহকর্মীরা এসেছিল। হয়তো সেখানে কিছু লুকিয়ে আছে। এআই পুরো পার্টির একটা ডিজিটাল রিক্রিয়েশন চালু করে। সবাই স্বাভাবিক আচরণ করছে, কেউ হাসছে, কেউ গল্প করছে। কিন্তু একজনকে দেখে ক্রিস থেমে যায়। একজন লোক বারবার নার্ভাস আচরণ করছে। নাম হল্ট। লোকটা জুয়ার ঋণে ডুবেছিল। আর ভিডিওর এক পার্টে দেখা যায় সে নিকোলকে এক কোণায় নিয়ে গিয়ে উত্তেজিতভাবে কিছু বলছে, যেন তাকে হুমকি দিচ্ছে। ক্রিস সাথে সাথে বুঝে যায় এই মানুষটার মধ্যে কিছু একটা গড়বড় আছে। তারা রব নামের এক বন্ধুকে ফোন করে এই বিষয়টা জানাতে চায়, কিন্তু ফোন ধরে হল্ট নিজেই। আর ফোন ধরে সে আতঙ্কিত গলায় বলে ওঠে ওই চুরি হওয়া কেমিক্যালের ব্যাপারে কাউকে কিছু বলবে না। এই লাইনটা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে, কারণ এখন স্পষ্ট নিকোল এমন কিছু জেনে গিয়েছিল যা তাকে মেরে ফেলার মতো বিপজ্জনক। কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন আসে, যদি সত্যি হল্ট বা অন্য কেউ খুনি হয়, তাহলে সেই মানুষটা খুনের রাতে বাড়িতে ঢুকলো কিভাবে? কারণ এআই এর হিসাব অনুযায়ী সেই সময় বাড়িতে ঢোকা বা বের হওয়ার কোনো রেকর্ড নেই। শুধু ক্রিস আর তার স্ত্রী, আর কেউ না। কিন্তু ঠিক তখনই ক্রিস একটা পুরনো ভিডিওতে অদ্ভুত কিছু খেয়াল করে। তাদের মেয়ে এক রাতে বাড়ির হলওয়ে ভিডিও করছিল, আর সেই ভিডিওর এক কোণায় দেখা যায় বেসমেন্টের দরজা সামান্য খোলা, আর দরজার ফাঁক থেকে যেন কারো হাত বেরিয়ে আছে। ক্রিসের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ এর মানে একটাই হতে পারে, কেউ হয়তো পার্টির দিন থেকে তাদের বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল, আর সেই মানুষটাই হয়তো নিকোলকে হত্যা করেছে। কিন্তু যদি সেটাই সত্যি হয়, তাহলে সেই মানুষটা এখন কোথায়? আর সবথেকে বড় প্রশ্ন, এআইকে ইচ্ছে করে সেই সত্যিটা উপেক্ষা করছে? কারণ টাইমার তখন আরেকটু কমে আসছে, আর ম্যাডক্স ধীরে ধীরে এমন একটা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। 55 মিনিট। আর সেই সময় ছোট্ট একটা সন্দেহ পুরো কেসটাকে উল্টে দিতে শুরু করে। ক্রিস বারবার বেসমেন্টের কথাই ভাবছিল, কারণ ভিডিওতে দেখা সেই হাতটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। কিন্তু এআই এখনও সেটাকে ভিজুয়াল ডিস্টরশন বলে উড়িয়ে দিচ্ছে, অর্থাৎ সিস্টেমের মতে ভিডিওর সেই অংশটা নাকি ক্যামেরার গ্লিচ। কিন্তু ক্রিস জানে সে যা দেখেছে সেটা বাস্তব, আর যদি কেউ বেসমেন্টে লুকিয়ে থাকে তাহলে পুরো বিচার ব্যবস্থায় ভুল পথে যাচ্ছে। সে জ্যাককে বলে পুরো বাড়ির নিচের অংশটা আবার চেক করতে। প্রথমে জ্যাক রাজি হয় না, কারণ এআই এর অনুমতি ছাড়া কোনো জায়গা আলাদাভাবে তল্লাশি চালানো এখন প্রায় অসম্ভব। মার্সি সিস্টেম যা বলে পুলিশ সেটাই অনুসরণ করে, কেউ প্রশ্ন করে না। এই জায়গাটাই সিনেমার সবথেকে ভয়ের দিকগুলোর একটা। মানুষ এতটাই এআই এর উপর নির্ভরশীল হয়ে গেছে যে নিজেদের চোখের সামনে থাকা জিনিসও তারা বিশ্বাস করতে পারে না। তবুও জ্যাক শেষ পর্যন্ত বেসমেন্টে নামে। অন্ধকার, স্যাঁতসেঁতে পরিবেশ, দেয়ালের কোনায় পুরনো বক্স, ধুলা জমে থাকা আসবাবপত্র, আর একদম ভেতরের দিকে একটা স্টোরেজ রুম।